আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। আজকে আমরা মূলত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও দৃশ্যমান লেনদেন, অর্থাৎ যেটাকে আমরা বলি সংক্ষেপে অবচয়। সেই অবচয় অধ্যায়ের আজকে সিকিউ ক্লাস। গতকালকে আমরা এমসিকিউ ক্লাস করছিলাম। সো আজকে সিকিউ ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য, যারা ক্লাসে থাকবা, এবং আশা করছি ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবা, এবং যেগুলো জানলে এই চ্যাপ্টারটা ভালোভাবে করা যাবে সেই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই একটু যুক্ত হয়ে যায় এবং লাইভটা যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিই। গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা চেষ্টা করব সবগুলো বিষয় তোমাদের সাথে মানে আলোচনা করার জন্য এই টপিকের উপর। তো সবাইকে অনুরোধ করব, সবাই একটু শুরুতেই আমরা লাইভটা শেয়ার করে দিলে আমরা শুরুতেই সবাইকে কানেক্ট করে ফেলতে পারবো। আমরা চাই সবাই আমাদের সাথে শুরুতেই যুক্ত হোক, বেশি বেশি স্টুডেন্ট আমাদের সাথে ক্লাসটি করুক, আমরা সেটা চাই। তাই তোমাদের সবার সহযোগিতা প্রয়োজন। সবাই লাইভটি শেয়ার করে দাও। হ্যাঁ, আর আমরা গতকালকের ক্লাসটা কে কে করছে আমাকে একটু কমেন্টে জানাও। গতকালকের আমরা এই চ্যাপ্টারে দৃশ্যমান অদৃশ্যমান লেনদেনের সিকিউ এমসিকিউ ক্লাসটা কে কে করছে আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমার আসলে বুঝতে সুবিধা হবে। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেকে যুক্ত হচ্ছে। আমরা বেশি সময় নিব না, যত সময় নিলে আমরা এই চ্যাপ্টারটা দ্রুত শেষ করতে পারবো, আমরা ততটুকু সময় নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো। সবাই একটু দ্রুত যুক্ত হই, আবার একটু লাইভটা শেয়ার করে দিই, স্পেশালি যারা এইচএসসি 26-27 ব্যাচের স্টুডেন্ট আছো। মূলত আমাদের ক্লাসটা টার্গেট হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, তার সাথে আমরা 27 ব্যাচকেও বলবো তোমরা এই ক্লাসটা করো। কারণ আমরা এই একটা ক্লাসের মাধ্যমে চেষ্টা করব। সোহাগিরাজ, সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করে দিই আমরা সবাই লাইভটা। যারা যুক্ত হয়ে গেছি আমরা গতকালকের মতোই আমরা একটা সংক্ষিপ্ত ক্লাসে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে শিখাইতে ইনশাআল্লাহ। এর জন্য সবাইকে অনুরোধ করি, যেটা বারবারই বলি, প্রতিদিন আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, প্রতিদিন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি যেন তোমাদের প্রস্তুতি আলটিমেটলি ভালো হয়। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আগে এমসিকিউ পড়াচ্ছি, তারপরে সিকিউ পড়াচ্ছি, যাতে করে আমাদের দুই দিকে প্রস্তুতি ভালো হয়। যে আমার এমসিকিউ ভালো হইলো, সিকিউ খারাপ করবো, এটা করলে হবে না। আর এমসিকিউ সিকিউ যেন দুই বিষয় যেন আমি ভালো করি, সেই জন্যই কিন্তু আমরা দুইটা দিকে তোমাদের সমান গুরুত্ব দিয়ে ক্লাস নিচ্ছি। আমাকে অলরেডি যারা যুক্ত হয়ে গেছে তারা একটু জানাও সাউন্ডটা ঠিক আছে কিনা, আর ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও সবাই। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাকে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা স্যার, আমি করতে পারি না তাই ক্লাসটি করব। আচ্ছা, সবাই করে নিও, কোনো সমস্যা নাই। সজল করতে পারো নাই, করে নিয়ে বা সোহাগী করতে পারো না, করে নিবে। মোহাম্মদ রফিক, ক্লাসটা কি 10 এর? এই ক্লাসটা 10 এর না ভাইয়া, এই ক্লাসটা এইচএসসি লেভেলে যারা আছে তাদের জন্য, আবার একটু সিনিয়রদের জন্য। হ্যাঁ, তোমাদের পরীক্ষা আগে আসলে তোমাদের জন্য ক্লাস নিব। এসএসসির স্টুডেন্ট আমাদের পেজে কেমন আছে আমি জানি না। তাসলিমা, ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, আসলে ডিপেন্ড করবে ক্লাস নিব কিনা। এসএসসি স্টুডেন্টদের রেসপন্স ভালো থাকলে ইনশাল্লাহ তোমাদের জন্য আমার ফ্রি ক্লাস নিতে কোনো সমস্যা নাই। বিষয়টা রেসপন্স কেমন, একটিভ স্টুডেন্ট কেমন আছে সেটার উপরে। সবাই একটু শুরুতে লাইভটা শেয়ার করে দেয়, গতকালকের মতো। গতকালকেও ভালো শেয়ার হয়েছিল এবং ভালো স্টুডেন্ট কিন্তু গতকালকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো সবাই একটু শেয়ার করে দেই, কমেন্টে আমাদের পরিচিত জন যারা আছে ওদেরকে মেনশন করে দেই, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকেই ক্লাসে পেয়ে যাব যারা এই ক্লাসটা করতে আগ্রহী। ওকে, কে সবাই সবাই একটু রেসপন্স করি। হ্যাঁ, আমরা এই সময়ের মধ্যে আশা করছি অনেকে যুক্ত হয়ে যাবে। গতকালকার ক্লাসটা করা হলে কি হবে, আমরা যেহেতু মূলত অদৃশ্যমান লেনদেনকে টার্গেট করে ক্লাস করতেছি, আর এটা তো মূলত হচ্ছে আমাদের অবচয়ের অধ্যায়, তাই না? তো এই অবচয়ের অধ্যায়টা আমরা আসলে গতকালকের ক্লাসে কিন্তু
তোমাদেরকে আমি সরলরৈখিক আর হচ্ছে কি ক্রমহ্রাসমানজের পদ্ধতি, দুইটা পদ্ধতি কিন্তু গতকালকে আলোচনা করে ফেলছি। সরলরৈখিক এবং হচ্ছে কি হচ্ছে ক্রমহ্রাসমানজের পদ্ধতির বিস্তারিত কিন্তু গতকালকে আলোচনা করছি। আজকে একটু প্র্যাকটিস দেখাবো। আমি এটার উপর দুইটা ক্লাস নেবো, হ্যাঁ। যদি ওয়ান শট এমসিকিউ ক্লাস মানে একটা ক্লাস হওয়ার কথা, এটার উপর আমি দুইটা ক্লাস নেবো। একটা ক্লাসে সবকিছু আমি পড়াইতে পারবো, বাট ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যায়, অনেকে শেষ পর্যন্ত থাকে না। এই জন্য আমরা দুইটা ক্লাসে নিতে চাই। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই শুরুতে। আজকের ক্লাস শুরুতে সবাইকে শেয়ার করে দিতে হবে। যদি তোমরা চাও যে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকুক, চলমান থাকুক, শুরুতে সবাই একটা করে শেয়ার করে দেই। কমেন্টে হাইলাইট লিখে একটা কমেন্ট করে দেই, ঠিক আছে? তারপরে কমেন্টে কমপক্ষে আমরা কি করি, কমেন্টে আমরা 2-3 জন 5 জন পর্যন্ত যারা আছে আমাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দেই। তাহলে দেখবা শুরুতে অনেকে যুক্ত হয়ে যাবে। তানিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শুরুতে একটু হেল্প করি, হ্যাঁ। সবাই শুরুতে তোমাদের জন্য স্যার পরিশ্রম করি, তোমরা একটু পেজের জন্য পরিশ্রম করো। ইনশাল্লাহ তোমাদের মঙ্গলের জন্য সবসময় অ্যাকাউন্টিং আওয়ার কাজ করবে, অ্যাকাউন্টিং আওয়ার তোমাদের পাশে থাকবে। এই ওয়ান শট সিকিউ কোর্স অনেকে মানে বিভিন্ন পেজে 2000, 2500, 1500 টাকা নিয়ে কিন্তু করাচ্ছে, বাট আমি কিন্তু তোমাদের এইটা ফ্রি করেছি। ভাই সুয়েল ভাইয়ের আপনি একসাথে শুরু করলেন? আচ্ছা, সুয়েল তো অন্য সাবজেক্ট পড়াচ্ছে। ম্যানেজমেন্ট ক্লাস কবে নেবেন? আমরা ইনশাল্লাহ আজকে রাতে তোমাদের একটা আপনাদের একটা নিবন্ধনের ক্লাস একটা রুটিন দিব, এবং এইচএসসি সবার গতকাল অবচয় ক্লাস হয়েছে এমসিকিউ, আজকে হবে সিকিউ, আজকে সৃজনশীল ক্লাস হবে। এটা আপনার জানার পরে দিয়ে আরো বেশি ডেপথে নিয়ে যাবে, আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। ব্যবস্থাপনা ক্লাসও শীঘ্রই হবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টে আমরা প্রত্যেকে যা যা প্রোফাইল থেকে একটা করে শেয়ার করব। আমরা অনেক গ্রুপে যুক্ত থাকি, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিব। শুরুতে আমাদের একটু সময় চলে যায় 4-5 মিনিট এইগুলা বলে বলে, কারণ হচ্ছে আপনারা কেন জানি শেয়ার করতে চান না। আপনাদের জন্য এত পরিশ্রম করি, কিন্তু আপনাদের থেকে যদি একটু রেসপন্স না থাকে তাহলে তো ভালো লাগে না। হ্যাঁ সাজিদ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যারা নিবন্ধনের জন্য তাদের সমস্যা হয়, কারণ এই সমস্যা আমাদের ক্লাস থাকে, কোনো সমাধান থাকে বলে আমরা চেষ্টা করব কোনো অল্টারনেটিভ সমাধান বের করে যাই কিনা। আর আমিও যেহেতু চাকরি করি, আমারও অন্য সময় ক্লাস নেওয়া একটু টাফ। তবে আগামীকাল শুক্র শনিবার এই 2 দিন আমি ডিফারেন্ট টাইমে ক্লাস নিব। এইচএসসির জন্য একটা শিডিউলে ক্লাস হবে, নিবন্ধনের জন্য একটা শিডিউলে ক্লাস হবে, ঠিক আছে? আমি আজকে রাতেই আপনাদের সেই রুটিনটা দিয়ে দিব। সবাই একটু কুহেলিকে বড়ুয়া সবাই একটু লাইভে শেয়ার করে দিই প্লিজ। আজকের ক্লাসে কমপক্ষে 50 জন লাইভে দেখতে চাই, আর এটার জন্য আপনাদের হেল্প দরকার। আমরা 50-এর পরে আমরা 60-এ যাবো, এভাবে ইনশাল্লাহ আমরা একটা সময় অনেক স্টুডেন্ট মিলে ক্লাস করব। সবাই একটু কাইন্ডলি যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ। সবাই যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দেন। আচ্ছা, এই চ্যাপ্টারের সিকিউ পারতে হইলে বা করতে হইলে আমাদের কি দেখেন তো, অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট হয়ে গেছে না? আপনারা শেয়ার করলেই পারবে, কোনো কথা নাই। শেয়ার করলেই ক্লাসে উপস্থিতি বাড়বে। সবাই যারা যুক্ত হবো সবাই ফলো দিয়ে রাখবো, এবং লাইভে অবশ্যই কানেক্ট থাকবো শেষ পর্যন্ত। আমরা ইনশাল্লাহ এখানে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, এই চ্যাপ্টারের সিকিউর প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অবচয় নির্ণয় করে জানতে হবে, যেটা আমরা গতকালকে শিখেছি, আজকেও আলোচনা করব নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী। নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝাচ্ছি, যখন সরলরৈখিক দরকার হবে তখন সরলরৈখিক, যখন ক্রমহ্রাসমান দরকার হবে তখন ক্রমহ্রাসমান। মোহাম্মদ জাহিদ, এসএসসি ক্লাস দিবেন না? ইনশাল্লাহ দিব। তোমরা এসএসসির কয়জন আছো আমাকে একটু কমেন্টে জানাও। মানে কে কে এসএসসির ক্যান্ডিডেট আছো একটু কমেন্টে দেখি তোমাদেরকে। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তোমাদের জন্য ক্লাস হবে। সামনে রেও মিলের ক্লাস, ওটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তোমাদের রেসপন্স ভালো থাকলে তোমাদের জন্য ক্লাস হবে। আচ্ছা, তারপর হচ্ছে জাবেদা দাখিলা। প্রথম হচ্ছে অবচয় জানতে হবে, তারপরে জাবেদা, তারপরে খতিয়ান। তাহলে এখানে কি কি জিনিস আমার কাজে লাগতেছে? তাহলে এই চ্যাপ্টারে কি কি লাগবে? প্রথমে আমাদের হচ্ছে কি করে লাগবে? অবচয় বের করে জানতে হবে। যদি আমি অবচয় বের করতে পারি, দ্বিতীয়ত আমাকে জানতে হবে জাবেদা। জাবেদা আমরা সবাই পারবো, খুবই সহজ, অলরেডি আমরা পারি এমন জাবেদা গুলাই জানতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে আমাকে খতিয়ান করতে হবে। কি করতে হবে? খতিয়ান। তাহলে খেয়াল করে দেখেন, জাবেদাও পারবেন, খতিয়ানও পারবেন। তাহলে মূল কাজটা কি করা? অবচয় নির্ণয় করতে পারা। যদি অবচয় নির্ণয় করতে পারি, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আপনি কোনোভাবেই কোনো ধরনের বিপদে পড়বেন না, ঠিক আছে? সবাই কিন্তু স্টিল শেয়ার করেন না ল্যাপটপ, এবং সবাই লাইভে একটা রিয়েক্ট দিয়ে দেন, কমেন্টে পরিচিত মেনশন করে এবং শেয়ার করে দেন। এটি আপনাদের প্রথম কাজ। আগামীকালকে কিন্তু 2টা গুরুত্বপূর্ণ ক্লাস হবে এইচএসসি এবং নিবন্ধনের পরীক্ষার্থী যারা আছে। সুতরাং সবাই একটু কন্ট্রিবিউট করেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করব, আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো যেন আপনারা ভালো করতে পারেন, যে যার পরীক্ষায় আসে না কেন, ঠিক আছে? আচ্ছা,
এখন খতিয়ানে সাধারণত আমরা কোন কোন খতিয়ান গুলা করবো? নর্মালি আমি যখন জাবেদা করব তখন খতিয়ান করতে আমার বেশি ঝামেলায় পড়তে হবে না। যেমন অবচয়ের খতিয়ান আসতে পারে, পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান আসতে পারে, তারপরে সম্পদ যেমন ধরেন আসবাবপত্র কিনছেন, মেশিন কিনছেন, এগুলার কি আসতে পারে? খতিয়ান আসতে পারে। এবং আর্থিক বিবরণীর উপস্থাপন, এটা বিশদায় বিবরণীতে দেখানো হতে পারে, আর্থিক অবস্থা বিবরণীতে দেখাইতে হতে পারে। মানে অবচয়টা আমরা বিশদায় বিবরণীতে কোথায় দেখাই? গতকালকে আলোচনা করছি, পরিচালন ব্যয়ের মধ্যে দেখাই। আর আর্থিক অবস্থা বিবরণী কোথায় দেখায়? স্থায়ী সম্পত্তিতে সংশ্লিষ্ট সম্পত্তি থেকে বিয়োগ করে দেখায়। এইটার প্রদর্শন আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এই একটা ক্লাসে এটা করা যাবে না, আমাকে এটা দুইটা ক্লাস লাগবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে লাভ ক্ষতি নির্ণয় করা। দেখছেন আজকে সবাই কন্ট্রিবিউট করতেছেন, সবাই শেয়ার করতেছেন। অলরেডি 35+ লাইভে, আমরা 50। আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে 50 জন আমাদের লাইভে থাকবে ইনশাল্লাহ। সবাই চেষ্টা করি দেখে আজকের এই টার্গেটটা ফিল আপ করতে পারি কিনা আমরা সবাই। তাহলে এই হচ্ছে বিষয়। এই চ্যাপ্টারের সিকিউ পড়তে গেলে আমাকে কি কি জানা লাগবে? অবচয় জানতে হবে, জাবেদা করতে হবে, খতিয়ান করতে হবে। খতিয়ান কার কার? অবচয়ের, পুঞ্জীবিত অবচয়ের, সম্পদের। তারপরে কি লাগবে? আর্থিক বিবরণীতে আমরা কোথায় কোথায় প্রদর্শন করবো? বিশদায় বিবরণী, তার একটা কোথায়? একটা বিশদায় বিবরণী, তার একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। দুই জায়গায় আমাদেরকে দেখাইতে হবে, ঠিক আছে? সো ধীরে ধীরে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দিব, কথা দিচ্ছি। দুইটা ক্লাসে যদি থাকেন 100% এই চ্যাপ্টারে আপনি বস হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো শেষ পর্যন্ত থাকেন, সবাই লাইভটা শেয়ার করেন, এটা হচ্ছে আমাদের মূল কাজ। সবাই শেয়ার করে দেন, ঠিক আছে? শুরুতে আমি লাভ ক্ষতি আপনাদেরকে শিখাবো না, এটা একটু মানে হচ্ছে ভিতরের কাজ, এটা আমি আপনাদেরকে পরে শিখাবো, ঠিক আছে? লাভ ক্ষতির অঙ্ক চলে আসছে। ওকে, সো আমরা গতকালকে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমশ সঞ্চার পদ্ধতি উভয় আপনাদেরকে পড়াইছি, ঠিক আছে? সো আজকে প্রথমেই মনে রাখতে হবে এই চ্যাপ্টারে আপনার দুই ধরনের প্রশ্ন সব থেকে বেশি আসবে। একটা হচ্ছে ক্রমশ সঞ্চার পদ্ধতি, আর একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। এই দুই ধরনের প্রশ্নই বেশি আসবে, দুটো থেকে দুইটাও আসতে পারে, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব প্রথম একটা ক্রমশ সঞ্চার পদ্ধতি থেকে একটা অঙ্ক দেখতে, আর হচ্ছে সরলরৈখিক পদ্ধতি থেকে একটা অঙ্ক দেখতে, ঠিক আছে? সো ক্রমশ সঞ্চার পদ্ধতিতে আমরা যে অঙ্কটা দেখবো, আমরা প্রথমে ক্রমশ সঞ্চার পদ্ধতি করি, কারণ গতকালকে যেমন সরলরৈখিক পড়াইছে, অনেকে সরলরৈখিকটা বুঝতে পারছে, কিন্তু ক্রমশ সঞ্চার পদ্ধতিতে গিয়ে অনেকের আসলে অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমরা বুঝতে পারি না ঠিক মতো। তাইলে আজকে আমরা ফাইন্যান্সের শুরু হবে ইনশাল্লাহ, সব ক্লাসই হবে, আপনাদের উপস্থিতি প্রয়োজন, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি, কথা অনেক হয়েছে। তাহলে এখানে খেয়াল করেন, প্রথমে কি আছে দেখেন, বলছে অমিত এন্ড কোং 2021 সালের, এই ডেট গুলো ইম্পর্টেন্ট, কত সালের? 2021 সালের 2021 সালের 1 জানুয়ারি। কখন? 1 জানুয়ারি 1 লক্ষ টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয় করছে। তাহলে যে কম্পিউটারটা কিনছে এটার ভ্যালু কত? 1 লক্ষ টাকা। যে কম্পিউটারটা কিনছে এটার ভ্যালু কত? যে কম্পিউটারটা ক্রয় করছে এটার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। ওকে, ডান। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে কি করছে? একটা কম্পিউটার ক্রয় করছে। কম্পিউটার সেটিং ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ব্যয় হয়েছে আরো কত হাজার? 10,000 টাকা। আরো কত হাজার? 10,000 টাকা। এটা হচ্ছে ওই যে বললাম, ব্যবহার করার আগ পর্যন্ত যত ধরনের খরচ হবে সকল খরচ হচ্ছে কি? সকল খরচ ওই সম্পত্তির মূল্যের সাথে আপনাকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমি দুইটা ম্যাথ করাবো মিনিমাম, একটা সরলরৈখিক করাবো, একটা ক্রমহ্রাসমান করাবো। আগে ক্রমহ্রাসমান পড়াচ্ছি, এখন যেহেতু ব্রেনটা ফ্রেশ আছে, শুরু করছি মাত্র, এই জন্য ক্রমহ্রাসমানটা পড়াচ্ছে। ওকে, তারপর হচ্ছে অনুমান করা হয় 4 বছর শেষে কম্পিউটারটির ভগ্নাংশ মূল্য দাঁড়াবে 5,000 টাকা। কয় বছর পরে? 4 বছর পরে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই সম্পত্তির আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। এই সম্পত্তির আয়ুষ্কাল কয় বছর? এই সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। আর বলছে ভগ্নাংশের মূল্য কত হাজার টাকা? 5,000 টাকা, ঠিক আছে? কোম্পানি ক্রমশন যার পদ্ধতিতে অনুসরণ করে, ঠিক আছে? কি করে? অবচয় ধার্যের ক্ষেত্রে কোম্পানি কি করে? সে ক্রমহ্রাসমান পদ্ধতি অনুসরণ করে। এটা কিন্তু আমাকে স্পষ্ট বলে দিছে, ক্রমহ্রাসমান পদ্ধতি অনুসরণ করে। তো এবার আসেন, আমরা বেসিক জিনিসগুলো শিখে নিলাম, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাল্লাহ, আমাদের বুঝতে সুবিধা হবে। ক নাম্বার প্রশ্নে কি বলছে একটু খেয়াল করেন, অমিত এন্ড কোং এর বার্ষিক অবচয়ের হার কত? তো অবচয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে একটু বুঝতে হবে, আমরা গতকালকের ক্লাসে আপনাদের শিখেছি যে অবচয়ের হার নির্ণয় করার ক্ষেত্রে আমার পদ্ধতি হচ্ছে দুই ধরনের পদ্ধতি আমরা অনুসরণ করি। কি পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতিতে, অবচয় হার নির্ণয়ের সূত্র একরকম, আবার ক্রমহ্রাসমান পদ্ধতিতে
ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার সূত্র হচ্ছে একরকম। তাহলে কি একটু খেয়াল করেন, দেখেন যদি আপনি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করেন তাহলে সূত্র হচ্ছে 100% কে জাস্ট কি দ্বারা ভাগ করতে হবে, আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিতে হবে। 100% কে ডিভাইডেড বাই করতে হবে আয়ুষ্কাল দ্বারা। এইটা ছিল সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় সূত্র। স্যার 2-3 দিন ধরে ক্লাস করতে পারতেছেন, আচ্ছা করে নিন, সমস্যা নেই। এখন যদি এই অবচয়ের হারটা যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে বের করেন তখন সূত্র কি হবে দেখেন, অবচয়ের হার ইকুয়ালস টু 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইনটু 2। পার্থক্য কোথায় বলেন, পার্থক্য কোন জায়গায় দেখেন তো? পার্থক্য হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আপনি 100% জাস্ট আয়ুষ্কাল দ্বারা ভাগ করছেন, কিন্তু ক্রমহ্রাসমান পদ্ধতিতে যখন অবচয় বের করবে তখন এক্সট্রা কাজ কি করতে হবে, 2 দ্বারা কি করা লাগবে, গুণ করা লাগবে। এই জন্য ক্রমহ্রাসমান পদ্ধতিকে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিও বলা হয়। কি বলা হয়? দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতিও বলা হয়। তাহলে এখন আমি কোন সূত্র ব্যবহার করবো বলেন তো? এই যে অঙ্কটা আমরা সলভ করতেছি দিনাজপুর বোর্ড 2025 সালে আসছে, তাহলে আমরা কোনটা সমাধান করব বলেন, আমরা কোন পদ্ধতিতে আগাবো? আমরা কি সরলরৈখিক করব নাকি ক্রমহ্রাসমান করব? কারণ এখানে স্পষ্ট বলে দিচ্ছে এটা কোন পদ্ধতি অনুসরণ করে করতে হবে, ক্রমহ্রাসমান। এখানে কিছু বলা নাই, কিন্তু অঙ্কে তো বলে দিচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করেন তো। তাহলে কত হবে বলেন তো? 100% কে আমরা ভাগ করব কত দ্বারা? এখানে ছিল 4 বছর, তাহলে 4 দ্বারা, আর গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 4×25 100, তাহলে 25 দুগুণে কত, 50%। তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ধারণ করা হয়েছে কত পার্সেন্ট, 50%। ঠিক আছে স্যার, বহিমূল্য বের করার সূত্রটা যদি একটু বলতেন। ভুবন এখনই সামনে বহিমূল্য বের করবো, একটু ওয়েট করো, বহিমূল্য বের করে আমরা শিখাবো তোমাকে। ওকে, আর যদি সরলরৈখিক পদ্ধতিতে আমরা কি বের করতাম, আমরা যদি এই পদ্ধতি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করতাম তাহলে হয়তো 100%। দেখো আমরা এক অঙ্ক থেকে ইনশাল্লাহ 2টা শিখে ফেলবো। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করতাম, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হইতো, 4×25 100, 25% হইতো। কি হইতো, 25% হইতো। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, নর্মালি এই দুই পদ্ধতিতে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় কোন পদ্ধতিতে শুরুর দিকে অবচয়ের পরিমাণ বেশি হবে, অবশ্যই ক্রমহ্রাসমান পদ্ধতিতে। তুমি দেখো না, তোমার একই অঙ্ক যদি তুমি সরলরৈখিক পদ্ধতিতে করো অবচয়ের হার দিয়ে তাহলে 25%, ক্রমহ্রাসমান পদ্ধতি করলে 50%, তার মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তাহলে এইটাও একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এমন অঙ্ক করেন 2টা সাল দেওয়া থাকলে এগুলো সমস্যা হয়। আচ্ছা করাবো, একটু সময় দিতে হবে ভাই, ধীরে ধীরে ইনশাল্লাহ তোমাদের সবগুলো সমস্যার সমাধান করাবো। 2টা সাল বলতে 2টা মেশিন কিনছে, তাই না? একটা মেশিন কেনার পরে 2-1 বছর পরে আবার আরেকটা মেশিন কিনে ফেলছে, এরকমই তো বুঝাচ্ছ, করাবো ইনশাল্লাহ। তো এখানে আগে বেসিক ডিফারেন্সটা বুঝো। তাইলে দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন পদ্ধতিতে শুরুর দিকে অবচয়ের পরিমাণ বেশি হবে, আনসার হবে ক্রমহ্রাসমান পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে শুরুতেই অবচয় বেশি থাকে, ধীরে 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 কি করতে থাকে, কমতে থাকে। আর সরলরৈখিক প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি হয়, সমান হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এটা আসতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন কি ক্লিয়ার? অবচয়ের হার নির্ণয় করা কি আমরা ক্লিয়ার, বুঝতে পারছি ইনশাল্লাহ? আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করা আমরা বুঝে গেছি। ক্লিয়ার? ক্লিয়ার? একটু দ্রুত রেসপন্স করতে হবে, হ্যাঁ একটু দ্রুত রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন যে বিষয়টা আমাদের এখানে বলছে, নরমালি বলা হয়েছে যে অমিত এন্ড কুং লিমিটেডের 4 বছরের অবচয় সারণী তৈরি করো। এই অবচয় সারণী মানে পুঞ্জীভূত অবচয় বোঝানো হচ্ছে, আমরা বক্স আকারে এটা দেখাবো। ঠিক আছে, তো আমি একই অঙ্ক ক্রমহ্রাসমান পদ্ধতিতে করব, আবার সরলরৈখিক পদ্ধতিতে করব। আমি একটা থেকে প্র্যাকটিস করাবো, তারপরে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলছি যে 2টা ক্লাস নেব, টেনশনের কোনো কারণ নেই। এর আগে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে টপিক আছে কিন্তু, যে লাভ ক্ষতি নির্ণয় করা, আমি আগে বলছি এটাও করাবো, এই জিনিসগুলো শেখাবো। যারা স্টিল লাইফটা শেয়ার করে না সবাই করে দাও। সো এখন তুমি অবচয় বের করবা, তুমি কি করবা, অবচয় সারণী নির্ণয় করবা অথবা অবচয় নির্ণয় করবা, সোজা কথা। সো অবচয় নির্ণয় করার পূর্ব শর্ত কি, একটু সূত্রগুলো আমি আবার আলোচনা করে দিচ্ছি। অবচয় নির্ণয় করার সূত্রগুলো আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি, সবাই একটু ধৈর্য সহকারে খেয়াল করে নিই। আমরা বলছি যদি সরলরৈখিক পদ্ধতিতে আমি অঙ্ক করি আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে অঙ্ক করি তাহলে কোথায় কি ঘটনা ঘটবে একটু আবার সবাইকে মনে করাই দিতে চাই। খেয়াল করি, আমার প্রথম কাজ হচ্ছে কি বের করা, অর্জন মূল্য বের করা। দেখো 1 নাম্বার স্টেপ হচ্ছে অর্জন মূল্য বের করা। ঠিক একইভাবে এখানেও প্রথম কাজ হচ্ছে কি বের করা, অর্জন মূল্য বের করা। ঠিক আছে,
সো অর্জন মূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য বের করার সূত্র হচ্ছে কি বলতো? আমরা সবাই জানি, আমরা গতকালকে ক্লাসে এটা আলোচনা করছি। সবাই একটু শেয়ার করি, আজকে আলহামদুলিল্লাহ উপস্থিতি ভালো, সবাই শেয়ার করি, মনোযোগ সহকারে ক্লাসে শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবা। উৎপাদন বের অঙ্ক করাবেন ইনশাল্লাহ, করাবো ইনশাল্লাহ। কি বলতেছো তোমরা? সৃজনশীল লাইভ ক্লাস হবে না? এটা তো সৃজনশীল, এটা কি? এটা সৃজনশীল প্রশ্ন তো সমাধান করাইতেছে, কি করাচ্ছে তাহলে? কি বুঝলা? তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত, ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে খেয়াল করো, অর্জন মূল্য বের করার সূত্র কি বলো? ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। অর্থাৎ কোন একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে ওই সম্পত্তির যে ক্রয় সংক্রান্ত খরচ আছে কিংবা ব্যবহার করার পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সব যোগ করে দিলে কি হবে? আমরা অর্জন মূল্য পেয়ে যাব। এখানে যে সূত্র ব্যবহার করে তুমি অর্জন মূল্য বের করবা, এখানেও তুমি সেম সূত্র ব্যবহার করে অর্জন মূল্য বের করবা। তার মানে অর্জন মূল্য বের করার ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি বলো, ক্রমহ্রাস সঞ্চয় পদ্ধতি বলো, উৎপাদনের পদ্ধতি বলো, বর্ষ সংখ্যা সমষ্টি একক বলো, সকল পদ্ধতিতে সূত্র এক, কোনো পার্থক্য নাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সূত্র খেয়াল করো, আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করি কার উপরে? এই যে কথাগুলো বলতেছি না, এগুলা কিন্তু শুধু সিকিউতে কাজে লাগবে না, এগুলা কিন্তু এমসিকিউতে কাজে লাগবে। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করি অবচয়যোগ্য মূল্যের উপর। কার উপর? অবচয়যোগ্য মূল্যের উপর। আবারও খেয়াল করো, অবচয়যোগ্য মূল্যের উপর। সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করি অবচয়যোগ্য মূল্যের উপর। আর অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র কি? অবচয়যোগ্য মূল্য বের করার সূত্র হচ্ছে অর্জন মূল্য, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, মাইনাস পুঞ্জীভূত অবচয়। ঠিক আছে? কিন্তু সরি, এখানে আমি ভুল লিখলাম। অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি পাওয়া যায়? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য অর্থাৎ যে ভ্যালুটার উপর আমি অবচয় ধার্য করবো এটার নামে হচ্ছে অবচয়যোগ্য মূল্য, তাই না? আচ্ছা, কিন্তু যদি তুমি ক্রমহ্রাসমান জেড পদ্ধতি অনুসরণ করো তখন তুমি এই অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় বের করতে পারবে না। তুমি কার উপর বের করবা? তোমাকে বের করতে হবে বহিমূল্যের উপর। কার উপর? খেয়াল করো, কে যেন জানতে চাইছিলে না বহিমূল্য সূত্র বা বহিমূল্য কি? বহিমূল্য অথবা পুস্তক মূল্য, বহিমূল্য অথবা পুস্তক মূল্যের উপর খেয়াল করতে হবে। তাহলে এইখানে আমরা দুইটা জিনিস শিখে গেলাম, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখলাম। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় অবচয়যোগ্য মূল্যের উপর, এবং ক্রমহ্রাস সঞ্চয় পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় বহিমূল্য বা পুস্তক মূল্যের উপর। তাহলে বহিমূল্য বা পুস্তক মূল্য সূত্রটাকে একটু যদি খেয়াল করো, সূত্রটা হচ্ছে অর্জন মূল্য, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। এখানে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তোমাকে আমি শিখাবো, খেয়াল করো তো। তুমি যখন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতেছো তখন তুমি অর্জন মূল্য থেকে কি বাদ দিচ্ছ? ভগ্নাবশেষ মূল্য বাদ দিচ্ছ। আর এখানে দেখো তো কোথাও ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ আছে কিনা? ক্রমহ্রাসন পদ্ধতিতে 1 আর 2 নাম্বার স্টেপস আমি করলাম, এখানে কোথাও কি ভগ্নাবশেষ মূল্যের দরকার হয়েছে? ভগ্নাবশেষ মূল্যের কাজ আছে না। এখান থেকে একটা জিনিস আমরা শিখে নিলাম যে ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য কি করা হয় না? ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। এটা এমসিকিউতে আসতে পারে যে ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয়। ঠিক আছে? আবার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হয়। তাহলে সরলরৈখিকে বিবেচনা করা হয় অর্জন মূল্য, অবচয়যোগ্য মূল্য, ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে? আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে অর্জন মূল্য, বহিমূল্য বা পুস্তক মূল্য। কিন্তু ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না। এগুলো হচ্ছে মৌলিক জিনিস, এগুলো মৌলিক বেসিক। এগুলা জানলেই অঙ্ক যেভাবে ঘুরে ফিরে দেখ না কেন তুমি করতে পারবা। ওকে, এবার আসো 3 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে আমি এবার বার্ষিক অবচয় নির্ণয় করবো। কি নির্ণয় করব? বার্ষিক, বার্ষিক অবচয় নির্ণয় করব। এখানেও সেম কাজ, আমি বার্ষিক অবচয় নির্ণয় করব। তো বার্ষিক অবচয় নির্ণয়ের ক্ষেত্রে সূত্রগুলোর পার্থক্য বোঝার চেষ্টা করতে হবে। তো নরমালি বার্ষিক অবচয় নির্ণয় করতে গেলে এই যে অবচয়যোগ্য মূল্য আছে, এই অবচয়যোগ্য মূল্যকে কি দ্বারা ভাগ করতে হবে? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। কি দ্বারা? আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে। অনেক সময় অঙ্কের মধ্যে আয়ুষ্কাল না থেকে, সরলরৈখিক পদ্ধতিতে অনেক সময় অঙ্কের মধ্যে আয়ুষ্কাল না থেকে কি থাকতে পারে? অঙ্কের মধ্যে অবচয়ের হার দেওয়া থাকতে পারে। তাহলে অবচয়ের হার যদি দেওয়া থাকে তখন তুমি কি কাজ করবা?
তখন তোমাকে যেটা করতে হবে, অর অবচয়যোগ্য মূল্যকে অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমরা দুই ভাবে অবচয় নির্ণয় করতে পারি। এক হচ্ছে আয়ুষ্কাল দ্বারা আমরা ভাগ করে দিতে পারি কাকে? অবচয়যোগ্য মূল্যকে, যদি প্রশ্নে আয়ুষ্কাল দেওয়া থাকে। আর যদি অঙ্কের মধ্যে আয়ুষ্কাল না থেকে অবচয়ের হার দেওয়া থাকে সরাসরি, তাহলে অবচয়যোগ্য মূল্যকে অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে। তাহলে সোজা কথা, হার থাকলে গুণ করবা, আয়ুষ্কাল থাকলে ভাগ করবা। কি করবা? হার থাকলে গুণ করবা, আয়ুষ্কাল থাকলে কি করবা? ভাগ করবা। আমি কি কথা বুঝাতে পারছি? পয়েন্ট ক্লিয়ার? কি করতে হবে? আয়ুষ্কাল থাকলে ভাগ করব, হার থাকলে গুণ করব। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে দুই ভাবে অঙ্ক করা যায়। কিন্তু ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অলওয়েজ অবচয় নির্ণয় করতে হবে হার দ্বারা। একেবারে বেসিক জিনিস, আমি বারবার বলতেছি, মৌলিক কথাগুলো আমি বলতেছি, শিখতে হবে। যদি অঙ্ক আমি করতে চাই বা পড়তে চাই, তাহলে আমাদের ব্যাপারগুলো বুঝতে হবে। বুঝা গেছে? ওকে, তাহলে এবার সূত্র কি হবে? এবার সূত্র হচ্ছে বহিমূল্য ইনটু অবচয়ের হার। তাহলে এইখানে কিন্তু আয়ুষ্কালের কোনো অপশন নাই। কথা বুঝতে পারছো? ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে আয়ুষ্কালের কোনো অপশন নাই। ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে অপশন হচ্ছে শুধু অবচয়ের হার দ্বারা অঙ্ক করতে হবে। অঙ্কে যদি আয়ুষ্কাল দেওয়া থাকলে আমি অবচয়ের হার বের করে নিব। যেমন এই অঙ্কের ক নাম্বার আমরা অবচয় হার বের করে নিচ্ছি। আর যদি অবচয় হার প্রশ্ন দেওয়া থাকে ভালো কথা, না দেওয়া থাকলে আমি অবচয় হার বের করব, আর দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নাই। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে আমার সরলরৈখিক এবং ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতির কি বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা। এখন তুমি জাস্ট অঙ্ক থেকে এগুলোর অ্যাপ্লিকেশন করবা, ইনশাল্লাহ তুমি সব অঙ্কই করতে পারবা ধীরে ধীরে। ঠিক আছে? 3 নাম্বারটাই তো বললাম যে বার্ষিক অবচয় নির্ণয় করার ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে পারবো, আবার অবচয় হার দ্বারা গুণ করতে পারবো। অঙ্কে আয়ুষ্কাল না থাকে, যদি অবচয়ের হার থাকে, তাহলে অবচয় হার দ্বারা গুণ করবা, আয়ুষ্কাল দেওয়া থাকলে আয়ুষ্কাল দ্বারা ভাগ করবা। দুই ভাবে করতে পারো সরলরৈখিক পদ্ধতিতে। কিন্তু তুমি যদি ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতি অনুসরণ করো, তাহলে সবসময় তোমাকে কি করতে হবে? ওই অবচয়ের হার দ্বারাই গুণ করতে হবে বহিমূল্যকে। এখানে আয়ুষ্কাল দ্বারা ভাগ করার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। অঙ্কে অবচয় হার দেওয়া না থাকলে আমাকে অবচয় হার বের করে নিতে হবে। সোজা কথা। আমাকে একটু কমেন্টে এক বাক্যে সবাই জানাই দাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমরা অবচয় সারণী প্রস্তুত করে ফেলবো। সবাই আমাকে দ্রুত এক বাক্যে কমেন্টে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। দ্রুত দ্রুত, ইনশাল্লাহ। দুইটা ক্লাস আমাকে একটু যদি দাও তোমরা, দুইটা ক্লাস যদি ধৈর্য নিয়ে করো, এই চ্যাপ্টারের বস হবে তুমি ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার? একটু দ্রুত রেসপন্স করি, হঠাৎ করে কমে গেছে কেন সবাই? আমার লাইভে কি কোনো সমস্যা আছে? ক্লিয়ার? তাসলিমা খাতুন, বাকি সবাই? গৌরব শাহ ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করি সবাই। দীপ কুমার, কঠিন শুরু করে কঠিন চিন্তা করলে হবে না। যে কোনো কাজ প্রথমে হচ্ছে মানসিক ভাবে তোমাকে কি থাকতে হবে? স্ট্রং থাকতে হবে, যে না কঠিন হোক সোজা হোক ইনশাল্লাহ আমি করতে পারবো বা আমি পারবো। ঠিক আছে? তুমি যদি শুরুতেই কঠিন ভাবো, তাহলে এই চ্যাপ্টার তোমার কাছে সারা জীবনই কঠিন লাগবে। কঠিন ভাবার কোনো দরকার নাই ইনশাল্লাহ। ক্লাস করো না, ক্লাস করতে করতে আস্তে ধীরে দেখবা যে ব্যাপারটা ইজি হয়ে গেছে। ঠিক আছে? আমি তো শুরুতে তোমাকে ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতি শিখাচ্ছি। সরলরৈখিক তো সোজা, সরলরৈখিক তো আমরা সবাই পারি, কিন্তু আমাদের তো আটকাই যায় ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতি, তাই না? তো এই জন্য আমরা ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিটাই আমরা সবার আগে করবো। ঠিক আছে? চলো তাহলে আমরা ঘটনা ঘটাই ফেলবো এখন। ওকে, তো এই যে অঙ্ক, এই অঙ্কে আমরা সরলরৈখিকে যাচ্ছি না, সরলরৈখিক কাজ ইজি, ওদিকে আমরা যাব না। যদি যাই তাও আমি এখানে তোমাকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এই যে অর্জন মূল্য বাইর করবো আমরা, এই যে দেখো 1,00,000 টাকা দিয়ে কিনছিল, আর হচ্ছে 10,000 টাকা খরচ করছিল, তাহলে অর্জন মূল্য হবে 1,00,000 প্লাস হচ্ছে 10,000।
তাহলে অর্জন মূল্য কত হইলো বলো? 1,10,000। অর্জন মূল্য কত? 1,10,000। অর্জন মূল্য কত? 1,10,000। তাইলে এটা সরলরৈখিক পদ্ধতি বলো আর ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতি বলো, দুই এই যে ক্রয় হচ্ছে 1 লাখ আর ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে 10,000, তাহলে দুইটা মিলে হচ্ছে 1,10,000। তাহলে অর্জন আমার 1,10,000 টাকা হয়ে গেল। তারপরে আমি যদি সরলরৈখিক পদ্ধতিতে করতাম তাহলে অর্জন মূল্য হচ্ছে আমার 1,10,000 মাইনাস ভগ্নাংশের মূল্য তো অঙ্কে দেওয়া আছে, দেখো কত, এই যে ভগ্নাংশ মূল্য দেওয়া আছে 5,000। তাহলে এখানে আমি মাইনাস করতাম কত হাজার? মাইনাস করতাম হচ্ছে 5,000। তাহলে আমার এখানে অবচয়যোগ্য মূল্য বেরোলো কত? 1,10,000 থেকে 5,000 চলে গেলে থাকতে হচ্ছে 1,05,000। ঠিক আছে, 1,05,000 বের হইতো। কিন্তু তুমি যখন ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে অঙ্ক করবা এখানে কিন্তু আর ভগ্নাংশের মূল্য ইউজ করার কোনো সুযোগ নাই, এখানে আমাকে অন্য ফরম্যাটে আগাইতে হচ্ছে। আচ্ছা, তারপর যদি সরলরৈখিকে করতাম তাহলে এবার যদি আমি বার্ষিক অবচয় বের করতাম তাহলে কি করতাম? আমার অবচয়যোগ্য মূল্য কত বেরিয়েছে? 1,05,000। তাহলে আমি 1,05,000 কে কি করতাম? বার করতাম হচ্ছে আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল কত দেওয়া অঙ্কের মধ্যে? 4 বছর। শেষ। তাহলে আমার প্রথম বছরের অবচয় বের হয়ে যেত, প্রথম বছরের অবচয় বের হয়ে যেত। তাহলে প্রথম বছরের অবচয় সাপোজ ধরে আসছে 4,25,000 100 আর হচ্ছে 1,250, তাহলে 26,26,250 টাকা আসবে অবচয়, আমি ধরে নিচ্ছি। এই প্রথম বছর 26,250 হলে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরও 26,250 আসবে। তাহলে দ্বিতীয় বছরও তুমি সেম কাজ করবা, এটা বসাই এই সূত্র লেখে আবার এইভাবে ভাগ করবা। তৃতীয় বছর আবার এই সূত্র লিখবে, এটা লিখে ভাগ করবা। চতুর্থ বছর আবার এই সূত্র লিখবে, এটা লিখে ভাগ করবা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু অঙ্ক হয়ে গেল আমার। সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু কাজ কমপ্লিট। ঠিক আছে, সরলরৈখিক পদ্ধতিতে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। অর্জন মূল্য কি অন্য কোনো নাম আছে? একটু অন্য ফ্যামিলিয়ার লাগছে। অর্জন মূল্য মানে কি? এটাকে তুমি ক্রয় মূল্য বলতে পারো, এটাকে মোট ব্যয়ও বলতে পারো। অর্জন করতে, ওই সম্পত্তি অর্জন করতে তোমার কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে সরলরৈখিকটা আমার কিন্তু এক ধাপে আমি শেষ করে ফেললাম। এখন তোমাকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, তোমাকে মনে রাখতে হবে। তাহলে বহির্মূল্য কত হবে বলো তো? আমরা তো অবচয়যোগ্য মূল্য বের করে অবচয় বের করছি, তো ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে যখন আমি অঙ্ক করতেছি তাহলে বহির্মূল্য বের করার সূত্র কি? অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। তাহলে অর্জন মূল্য কত পাইছো তুমি? 1,10,000। তাহলে বসাও 1,10,000। তাহলে এই যে 1,10,000 বসে। আচ্ছা বলো তো অঙ্কের কোথাও কি পুঞ্জীভূত অবচয় আছে? না থাকলে শূন্য বসাইতে হবে। তাহলে উত্তর হবে কত? 1,10,000। উত্তর হবে কত? 1,10,000। তাহলে এখান থেকে একটা লাইন তুমি খাতার মধ্যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখতে পারো। কি লিখে রাখতে পারো? কি মনে রাখতে পারো? যে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রথম বছর, কোন বছর? গতকালকে ক্লাসে বলছি, প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহির্মূল্য। কারণ প্রথম বছর তো আমার আর কোনো পঞ্জীকৃত অবচয় নাই, কোনো জমা করা অবচয় নাই। তো যেহেতু কোনো জমা করা অবচয় নাই, তাহলে আমার এখানে অলরেডি জমা মানে অলওয়েজ এটা জিরো হবে। তো জিরো বসাইলে যা অর্জন মূল্য তাই তো বহির্মূল্য হবে। তাহলে প্রথম বছর, আবার বলতেছি, প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহির্মূল্য। দ্বিতীয় বছর থেকে চেঞ্জ হতে থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে চেঞ্জ হতে থাকবে। কিন্তু প্রথম বছর অলওয়েজ কি মনে রাখবা? অলওয়েজ হচ্ছে আমার প্রথম বছর ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতি যা অর্জন মূল্য তাই হচ্ছে বহির্মূল্য। তাহলে আমরা এখানে তিনটা কাজ করলাম। আমরা অবচয় হার বের করে নিলাম 50%, অর্জন মূল্য বের করে নিলাম 1,10,000, আর বহির্মূল্য বের করে নিলাম 1,10,000। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এই তিনটা কাজ কি আমরা বুঝতে পারছি? অবচয়ের হার, অর্জন মূল্য, বহির্মূল্য। অবচয়ের হার, অর্জন মূল্য, বহির্মূল্য। এতটুকু বুঝছি কিনা? আর অঙ্কে যে জিনিসটা আছে ভগ্নাংশের মূল্য, ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে ভগ্নাংশের মূল্যের কোনো কাজ নাই। এতটুকু বুঝছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও সবাই। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এরপরে আমরা সারণী করব। ঠিক আছে, আমি একটা অঙ্ক থেকে তোমাকে পুরো পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করতেছি, তাই অনেক কথা বলা লাগে। একটু মানে মনোযোগ সহকারে শুনলে কিন্তু অনেক কিছু শিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা অবচয় সারণী করার আগে, সারণী করার আগে একটা জিনিস একটু দেখো। সব সময় আর তোমার কাছে সারণী চাইবে না। সারণী না চাই তোমার কাছে কি চাইতে পারতো? সারণী না চাই তোমার কাছে চাইতে পারতো মেশিনটা তো তুমি 2021 সালে কিনছো, বলতে পারতো 2021 সালের অবচয় কত হবে ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে, বা প্রথম 2 বছরের অবচয় কত হবে। তাহলে আমি তোমাকে যদি বছর বছর বলে কিভাবে বের করবা, আবার যদি সারণী বলে কিভাবে বের করবা, দুইটাই তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে আমি সব ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে কত সালের? 2021 সালের অবচয় বের করতেছি। দেখো 2021 সালের অবচয়, 2021 সালের অবচয়। ঠিক আছে,
তাহলে ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে যদি আমরা অবচয় বের করি তাহলে সূত্র কি? বহিমূল্য ইনটু অবচয়ের হার। বহিমূল্য ইনটু অবচয়ের হার। ওকে, তাহলে বহিমূল্য কত? আমরা জানি প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য। তাহলে আমার অর্জন মূল্য আর বহিমূল্য কত ছিল মনে আছে? 1,10,000। তাহলে 1,10,000 কত পার্সেন্ট করতে হবে? 50%। 1,10,000 কত পার্সেন্ট? অবচয়ের 50% ছিল। আর যেহেতু আমি এখানে জানুয়ারি মাসের 1 তারিখে কিনছি, তাহলে আমার এই অঙ্কের মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা হইতো কখন? ধরে আমি জানুয়ারি 1 তারিখে না কিনে যদি জানুয়ারি 31 তারিখ কিনতাম, তাহলে একটু ঝামেলা হইতো। কিভাবে? তখন 2021 সালের আমার 12 মাসের অবচয় দেখাইতে পারতাম না, দেখাইতে 11 মাসের। আর আমি যখন জানুয়ারি মাসের 31 তারিখে মেশিনটা কিনবো, তখন তো জানুয়ারি মাসে আমি ব্যবহার করি নাই। তাহলে ব্যবহার করবো কোত্থেকে? ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 11 মাস। তখন কি করা লাগতো? এখানে বাদ চিহ্ন দিতে হইতো, দিয়ে 12 লিখতাম, উপরে লিখতাম 11। কেন 12 লিখতাম মনে রাখবা, আমরা এখানে 2021 সালের পুরো অবচয় বের করে ফেলতেছি, বার্ষিক অবচয়। এটা কিন্তু বার্ষিক অবচয়ের হার। তাহলে 50% যখন করতেছি 1,10,000, পুরো 1 বছরের অবচয় বের হয়ে যাচ্ছে। পুরো কয় বছরের অবচয় বের হচ্ছে? পুরো 1 বছরের অবচয় বের হচ্ছে। কিন্তু যদি আমি জানুয়ারি মাসের 1 তারিখে না কিনে 31 তারিখ কিনতাম, তখন কিন্তু এটা আমি 1 বছরের অবচয় দেখাইতে পারতাম না, আমার 11 মাসের অবচয় দেখানো লাগতো। এই জন্য আমাকে কি করে লাগতো? 12 দ্বারা ভাগ করে 11 দ্বারা গুণ করা লাগতো। যদি আমি মাঝামাঝি কিনতাম, তাহলে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করা লাগতো। বুঝা গেছে বিষয়টা? আমি কিন্তু সব খুঁটিনাটি বিষয় কিন্তু তোমাকে আলোচনা করে দিচ্ছি। এখন মনে রাখার বিষয় হচ্ছে তোমার। তাহলে দেখো, তাহলে অবচয় কত বের হইতে বলো? 1,10,000 50% কত? 55,000। 1,10,000 50% কত? 55,000। 1,10,000 50% কত? 55,000। তাহলে খেয়াল করো, আমি কিন্তু 2021 সালের অবচয় পেয়ে গেলাম কত হাজার? 2021 সালের অবচয় পেয়ে গেলাম 55,000। এবার আমাকে যদি বলতো 2022 সালের অবচয় কত? ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে 2022 সালের অবচয় আসো আমরা বের করি। 2022 সালের অবচয়, তাহলে এইটা বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হচ্ছে বহিমূল্য, ওই যে আগের সূত্রই তো, বহিমূল্য ইনটু অবচয়ের হার। তো একটা জিনিস একটু তোমাদের মনে আছে কিনা, আমি বলছিলাম যে তুমি যদি ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে অবচয়কে বের করো, প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য, কিন্তু দ্বিতীয় বছর থেকে এই কথা প্রযোজ্য হবে না। কারণ প্রথম বছর যখন তুমি অবচয় বের করছো, মানে তুমি যখন অবচয় বের করতে যাচ্ছ, তার আগে তো তোমার কোনো অবচয় জমা নাই। যেহেতু অবচয় জমা নাই, তার মানে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণটা শূন্য। কিন্তু তুমি যখন দ্বিতীয় বছরে অবচয় বের করতেছো, তখন তো অলরেডি প্রথম বছরের অবচয়টা জমা হয়ে গেছে। এই জন্য দ্বিতীয় বছর তৃতীয় বছর থেকে আর আগের থিওরি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে বলো এখানে বহিমূল্য সূত্রটা কি ছিল? আমরা যদি এই সূত্রটাকে একটু বড় করে লিখি, বহিমূল্য সূত্র ছিল অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ইনটু অবচয়ের হার। যদি আমরা একটু বিস্তারিত লেখার চেষ্টা করি তোমার বোঝার সুবিধার্থে, দ্বিতীয় বছর তৃতীয় বছর থেকে আর আগের নিয়মে চলবে না, এবার একটু এই ফরম্যাটে আসতে হবে তোমাকে। তাহলে এবার আমরা যদি বসাই, অর্জন মূল্য ছিল আমার 1,10,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় কোনটা, যেহেতু দ্বিতীয় বছরে বের করতেছি, প্রথম বছরের অবচয়টা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয় কত হাজার? 55,000 ইন্টু কত পার্সেন্ট? 50%। কত সহজ হিসাব দেখো। তাহলে এখানে থাকলো 55,000, 55,000-এর কত পার্সেন্ট? 50%। তাহলে 55,000-এর 50% কত? 25 দুগুণে 50 আর 2,500, তাহলে 27,500। দেখো সিম্পল জিনিস। তো নর্মালি যদি তোমাকে কি বের করতে বলতো, এইভাবে সিরিয়াল বাই প্রথম 2 বছরের অবচয় পড়তে হবে, নকল আর হবে না। বুঝা গেছে? তাহলে প্রথম 2 বছর অবচয় বের করতে বলে তোমার কিন্তু এই ফরম্যাটে তোমাকে বের করতে হবে, যদি তোমার কাছে সারণী না চায়। ঠিক আছে, নর্মালি সারণী না চাইলে এরকম 2 বছরের চাইবে সর্বোচ্চ। আর সারণী চাইলে তো আমরা সারণী শিখবই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সারণী চাইলে তো আমরা সারণী শিখবই। এতটুকু কি বুঝাইতে পারছি? সারণী না চেয়ে যদি ক্রমহ্রাসঞ্চয়ের পদ্ধতিতে আমাদের এইভাবে চাই, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা যে বক্স না করে এভাবে যদি করি, বক্স না করে যদি এভাবে করি, ঠিক আছে না? ক্লিয়ার? দেখো তুমি স্টেপ বাই স্টেপ আগাও, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার তোমার কাছে ইজি লাগবেই। তুমি জাস্ট ধৈর্য ধরে ক্লাসটা করো। ঠিক আছে, এ পর্যন্ত কি বুঝতে পারছো? যারা ক্লাসে আসছো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। স্টিল তোমরা অনেকেই লাইভটা শেয়ার করো না ভাই। প্রত্যেকটা ক্লাস এইভাবে ধরে ধরে তোমাদেরকে শিখাইছি একবারে বেসিক থেকে। বলতেছি যে কেউ যদি সারা বছর পড়ালেখা নাও করো, আমাদের ওই ওয়ান শট ক্লাসগুলো যদি তুমি ধৈর্য ধরে করতে পারো, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। ধৈর্য ধরে যদি এই ক্লাসগুলো করতে পারো, তুমি ভালো করবা, কোনো সন্দেহ নাই। সবাই কি বুঝতে পারছে? ক্লিয়ার? তাহলে আমি পরের স্টেপে যাব। এবার তোমাকে আমি দেখাবো তুমি সারণী বা বক্স কিভাবে করবা। এবার তোমাকে দেখাবো সারণী বা বক্স কিভাবে করবে। ওকে,
সবাই একটু রেসপন্স করি, সবাই একটু রেসপন্স করি। আমরা এই ক্লাসগুলো তোমরা অনেকে পরে আবার করতে চাও, ফেসবুকে কিন্তু 1 মাসের বেশি রেকর্ড ক্লাস থাকে না। আমরা ক্লাসগুলো আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল আপলোড করে দিব। তোমরা চাইলে আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসগুলো পুনরায় আবার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু রেসপন্স করবো প্লিজ, আমাদের একটু রেসপন্স করতে হবে, কথাবার্তা বলতে হবে, না কিন্তু জমবে না। বুঝতেছো কিনা সেটা তো বলতে হবে, কারো কোনো অসুবিধা থাকলে সাথে সাথে বলতে হবে বা এটা বুঝি নাই আরেকবার একটু বলে দেন। আমার কিন্তু রেসপন্স করলে কিন্তু আমি সেটা করব, তো চুপচাপ থাকলে সেইভাবে কিন্তু আগানো যাবে না। তাহলে এবার আমরা যে কাজটা করব, এবার আমরা এই একই অঙ্ক যদি আমরা বক্সে করতাম, যদি আমরা কি করতাম, বক্সে করতাম, তাহলে আমরা কিভাবে করতাম সেটা দেখবো, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার অবচয় সারণী প্রস্তুত করা শিখবো। কি সারণী? অবচয় সারণী শিখবো। আমি সারা বছর পড়ালেখা করি না, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভাই, কষ্ট করে যদি ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, ভালো করবে। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা এবার অবচয় সারণী প্রস্তুত করতে যাচ্ছি। ওকে, প্রথম আমরা যেটা দিব, প্রথম দিব হচ্ছে আমরা বছর। প্রথম কি দিব? বছর। ওকে, প্রথম বছর দেওয়ার পর এখানে আমরা দিব প্রারম্ভিক জের। এখানে আমরা কি দিব? প্রারম্ভিক জের দিব। আচ্ছা, প্রারম্ভিক জের দেওয়ার পর এই বক্সটা আমরা ছোট করে ফেলতে পারি, আমরা অনেক ডেটা এখানে ইনপুট দিতে পারি, বা আমরা না দিয়ে আমরা আসলে কাজটা সহজও করে ফেলতে পারি, ঠিক আছে? সহজ কিভাবে করতে পারি, আমরা এবার দিব হচ্ছে অবচয়ের পরিমাণ, হ্যাঁ, আর এখানে দিব হচ্ছে আমরা আরো 2টা গড় করব, লাগবে মাঝখানে আরেকটা গড় করা যায় অবচয়ের হার বসানোর জন্য, এটা দরকার হয় না, এটা একবারে বাচ্চাদের কাজ হয়ে যাবে, ওই দিকে যাচ্ছি না। তাহলে প্রথম যে গড়টা বসাইছে এটার নাম দিব আমরা বছর। তাহলে এখানে দিব হচ্ছে প্রারম্ভিক জের, মানে শুরুতে যে জেরটা আছে সেটা প্রারম্ভিক জের। তারপরে আমরা এখানে দিব হচ্ছে অবচয়ের পরিমাণ। কি পরিমাণ? অবচয়ের পরিমাণ। আমরা মূলত এখানে অবচয় বের করব, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে অবচয়ের ক্যালকুলেশনটা করব। এখানে বসাবো হচ্ছে আমরা পুঞ্জীভূত অবচয়, এটাতে কি দিব? পুঞ্জীভূত অবচয়। আর এটার নাম দিব হচ্ছে আমরা সমাপনী জের। কি জের? সমাপনী জের। সবাই দ্রুত করে আমার মতো করে বক্সটা কমপ্লিট করে ফেলো, সবাই দ্রুত বক্সটা কমপ্লিট করে ফেলো। স্যার আরেকবার বুঝাই দেন। তানিয়া আক্তার, আমরা তো বলছি দ্রুত তোমাকে বলতে হবে কোনো কিছু না বুঝলে, তাহলে তো একটু সেম কোশ্চেন 50% কিভাবে হইলো? ভাই বলছি অবচয়ের হার ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার সূত্র হচ্ছে 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করতে হবে। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সূত্র কি? 100% কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল কয় বছর? 4 বছর আছে এই অঙ্কে, তাহলে 4 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করো। 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, 25 দুগুণে হচ্ছে কত? 50, এই হচ্ছে 50%। এই হচ্ছে অবচয়ের হার 50%। কথা বুঝতে পারছো? এই হচ্ছে অবচয়ের হার 50%। আচ্ছা, সবাই কি করছি আমরা? সবাই কি গড় করে ফেলছি না? সবাই গড় করে ফেললে এবার হচ্ছে আমরা কষ্ট করে কি দেখবো, আমরা হচ্ছে অবচয় সারণীটা দেখবো, ঠিক আছে? তো অবচয় সারণী আমাদেরকে বলছে 4 বছরের, তাই না? 4 বছরের। তাহলে 4 বছর শুরু হবে থেকে 2021 সাল থেকে। তাহলে 4 বছর মানে আমরা এটাকে চাইলে 4টা কলাম করে মানে রো করে ফেলতে পারি। ঠিক আছে, 4টা করে ফেললাম। 4টা যেহেতু করতে বলছে আমরা 4টা করে ফেললাম। ওকে, তাহলে সালগুলা কি? 2021, 2022, 2023, 2024 সাল। আমরা আগে সালগুলো বসাই ফেললাম, ঠিক আছে? একটু খেয়াল করতে হবে, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, একটু খেয়াল করো। এবার বলছে প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের কি? প্রারম্ভিক জের হচ্ছে শুরুতে যেটা, হ্যাঁ, মানে যার উপর আমি অবচয় বের করবো, নর্মালি বহি মূল্য কি বোঝাচ্ছে। তো শুরুতে আমার প্রারম্ভিক জের অঙ্কের অর্জন মূল্য কত সেটা বসাবো। প্রারম্ভিক জের শুরুতে এখানে আমাদের অর্জন মূল্য যা ছিল আমরা সেটা বসাবো, ঠিক আছে? তারপরের বছর থেকে এগুলা বহি মূল্য হয়ে যাবে, সমাপনী জেরটা এখানে চলে আসবে। প্রথমে প্রারম্ভিক জেরের করে কি বসাইতে হবে? অর্জন মূল্য বা বহি মূল্য, সোজা কথা। এলে বহি মূল্য কত ছিল?
1,00,000, কারণ আমি বলছি প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য, প্রথম বছর যা অর্জন মূল্য তাই হচ্ছে বহিমূল্য। তাহলে এই জন্য প্রথম বছর আমরা এখানে অর্জন মূল্য বসাবো, পরের বছর তো ইজি সমাপনী জের প্রারম্ভিক জের হয়ে যাবে। তাহলে 1,10,000। এখন 1,10,000-এর উপরে এইখানে দেখো, তাহলে অবচয়ের পরিমাণ, অবচয়ের হার নির্ণয় করার সূত্র কি ছিল? ক্রমহ্রাসন দেওয়ার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার সূত্র কি ছিল? যে বহিমূল্য ইনটু অবচয়ের হার, বহিমূল্য ইনটু অবচয়ের হার, এই সূত্র ছিল কিনা? তাহলে বহিমূল্য কত? 1,10,000, 1,10,000। তাহলে ইনটু করতে হবে কত পার্সেন্ট দ্বারা? 50% দ্বারা, কারণ অবচয়ের পরিমাণ নির্ণয় করতেছি। তাহলে সূত্র কি? মানে হচ্ছে অর্জন মূল্য ইনটু কত, বা বহিমূল্য ইনটু 50%। তাহলে আমার উত্তর কত বের হইলো বলো? তাহলে 50% করলে উত্তর কত হবে? 50% করলে উত্তর হবে হচ্ছে 55,000। কত হাজার? 55,000। তাইলে আবার প্রথম বছর অবচয়ের পরিমাণ কত হাজার? 55,000। প্রথম বছর অবচয়ের পরিমাণ কত হাজার? 55,000। প্রথম বছর অবচয়ের পরিমাণ কত হাজার? 50,000। তাহলে আমি প্রথম বছর প্রারম্ভিক জের করে বসাইলাম হচ্ছে অর্জন মূল্যটা, খেয়াল করো। তারপরে আমার অবচয়ের পরিমাণের গড়ে আমার সূত্র হচ্ছে এই যে প্রথম বছর যা অর্জন মূল্য তাই বহিমূল্য, যেহেতু এই টাকাটার উপর আমার পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে হইলো, পার্সেন্টেজ অ্যাপ্লাই করলাম, পেয়ে গেলাম। তাহলে প্রথম বছর যা অবচয় হয়েছে এটা হুবহু এই পুঞ্জীবিত অবচয়ের ঘরে বসাই দেবো, এটা আমি জমা করতেছি। এর আগে তো আর কোনো অবচয় ছিল না, এই জন্য পুঞ্জীবিত অবচয়ের ঘরে কোনো টাকা বসে নাই, তো এখন তো হয়েছে এই জন্য এটা জমা করে দিলাম, ঠিক আছে না? এবার আমরা বের করবো হচ্ছে সমাপনী জের। খেয়াল করো কি বের করবো? সমাপনী জের। এই সমাপনী জের মানে কি খেয়াল করো, এই সমাপনী জের মানে হচ্ছে আলটিমেটলি বহিমূল্যটাকে বোঝাচ্ছে। এই সমাপনী জের মানে কি মূল্যের উপর বোঝাচ্ছে? বহিমূল্য, কারণ আমরা তো সরল কমার্শন জের পদ্ধতিতে অবচয় ধার্য করি বহিমূল্যের উপর, তাহলে এটা মানে বহিমূল্য বোঝাচ্ছে। তাহলে বহিমূল্য বের করার সূত্র কি? বহিমূল্য বের করার সূত্র হচ্ছে অর্জন মূল্য থেকে কি বাদ দিতে হবে? অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবচয়টা বাদ দিতে হবে। তাহলে এখানে তোমার অর্জন মূল্য কত? এখানে অর্জন মূল্য হচ্ছে এই 1,10,000 টাকা। কত হাজার টাকা? এই 1,10,000 টাকা। তো এই 1,10,000 থেকে এই পুঞ্জীবিত অবচয়টা বাদ দিবা, 1,10,000 থেকে পুঞ্জীবিত অবচয়টা কি বাদ দিবা। আবার সহজ করে যদি মনে রাখো, তুমি যদি এই কলাম গুলাকে নাম্বারিং করতা, এগুলাকে যদি তুমি নাম্বারিং করতা, তাহলে কি হইতো বলো? এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, এইটা হচ্ছে 5 নাম্বার কলাম। এটা কয় নাম্বার কলাম? 5 নাম্বার কলাম। তাহলে এই 5 নাম্বার কলামটা বের করার সূত্র হচ্ছে 2 নাম্বার মাইনাস 4 নাম্বার। 2 নাম্বার কলাম থেকে কয় নাম্বার কলাম বাদ দিতে হবে? 4 নাম্বার কলাম বাদ দিতে হবে। অর্থাৎ এই যে অর্জন মূল্য আছে, এই অর্জন মূল্য থেকে আমাকে পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হবে। এই অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে সমাপনী জের পেয়ে যাবো। দেখো ইজি করে দিলাম, আরো ইজি করে দিলাম, ঠিক আছে, আরো ইজি করে দিলাম। হ্যাঁ গৌরব, আরেকটা গৌরব হয়তো বলছে তুমি চাইলে এখানে অবচয় হার দিতে পারো, বছর দিতে পারো, ওগুলা কোনো সমস্যা দিতে পারো তুমি, ঠিক আছে। তাহলে সমাপনী জের কত হবে বলো? 1,10,000 থেকে 55,000 চলে গেলে থাকবে আর কত? 55,000। প্রথম রটা বুঝলে, প্রথম র বুঝলে বাকিগুলা ইজি। শুধু প্রথম র বুঝছো কিনা আমাকে আবার বলো। প্রথমে প্রারম্ভিক জেরে করে কি বসাইলাম? অর্জন মূল্য, ঠিক আছে। তারপরে অবচয় পরিমাণ কিভাবে বের করলাম? বহিমূল্য ইনটু অবচয়ের হার, অর্থাৎ প্রথম বছর যা অর্জন মূল্য তাই বহিমূল্য। এই জন্য এখানে যে টাকাটা বসেছি তার উপর শুধু অবচয়ের হার দ্বারা গুণ করব, যে অবচয় হারের ভিত্তি করে আমরা অবচয় ধার্য করব। গুণ করলে যেটা বের হবে এইটা হচ্ছে আমার বার্ষিক অবচয়, এটা বসা যাবে সরাসরি পুঞ্জীবিত অবচয়ের ঘরে। তারপরে আমরা বের করবো সমাপনী জের। আলটিমেটলি সমাপনী জের মানে কি বোঝাচ্ছে? বহিমূল্য। সমাপনী জের মানে বহিমূল্য। আর বহিমূল্য কিভাবে বের করতে হয়? অর্জন মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ। তাহলে এখানে অর্জন মূল্য কোনটা? এটা। এখান থেকে বাদ দিতে হবে পুঞ্জীবিত অবচয় 55,000। আর ওই যে করে দিলাম 5 নাম্বার কলাম বের করে সূত্র হচ্ছে 2 মাইনাস 4, ঠিক আছে। মেহেদি অবচয় হার দিতে পারো, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে পুঞ্জীবিত অবচয় না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। অবচয় হারটা দিয়ে দিয়ে গড়টা শুধু খাতার পরিমাণটা বড় করে কোনো লাভ নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই না দিলে, ঠিক আছে। প্রথম কলাম, প্রথম র বুঝলে বাকিগুলা ইজি। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও প্রথম র বুঝতে পারছো কিনা। প্রথম র বুঝলে বাকিটা তোমার জন্য খুব ইজি হবে। ক্লিয়ার? এবার তাইলে এইখানে যেটা সমাপনী জের, এটা আইসে এখানে হয়ে যাবে প্রারম্ভিক। 2021 সালের সমাপনী, 2022 সালের প্রারম্ভিক, সোজা কথা। তাহলে এবার কি করব? এই যে দেখো 3 নাম্বার কলামটা যদি তোমাকে আমি আরো একটু বুঝাইতে চাই এরকম করে,
তাহলে 3 নাম্বার মানে কলামের কাজ হচ্ছে 2 নাম্বার কলামের সাথে ইনটু করতে হবে অবচয়ের হার। 2 নাম্বার কলামের সাথে অবচয় হার গুণ করতে হবে, কারণ এইখানে যে ভ্যালুটা বেরোবে এটার সাথে অবচয় হারটা গুণ করলে আমি কি পেয়ে যাব? বার্ষিক অবচয় পেয়ে যাব। তাহলে এখানে করতে হবে 55,000 ইনটু কত পার্সেন্ট? 50%। তাহলে কত বের হবে? 27,500 টাকা। তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় মানে কি? বছরে বছরের অবচয় গুলা কি হওয়া? জমা হওয়া কি? তাহলে এর আগে ছিল 55,000, নতুন করে হয়েছে 27,500। তাহলে এই দুইটা যোগ হয়ে এবার এখানে বসবে। সিম্পল জিনিসটা। পুঞ্জীভূত মানে জমা করো, জমা করো। আগে আছে 55,000, নতুন করে 27,500, দুটো যোগ করো। তাহলে 50 আর 20,000 মিলে 70, 77,500। তাহলে পুঞ্জীভূত অবচয় কত হবে বলো? পুঞ্জীভূত অবচয় হচ্ছে 77,500। 77,500। 77,500। এখানে একটা আরেকবার বুঝালে ভালো হইতো। আরেকবার কোনটা বুঝাবো? আমি পুরো বক্সে আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নেই। পুরো বক্সে আরেকবার বুঝাবো। তাহলে এখানে এখন আমি বের করবো সমাপনী জের। এই সমাপনী জের বের করার জন্য এটা সহজ টেকনিক বলছিলাম, 2 থেকে 4 মাইনাস করা। 2 থেকে 4 মাইনাস না করে আমি যদি, আমার জন্য সব থেকে বেশি সহজ হবে আমরা অলওয়েজ যদি 2 থেকে 3 মাইনাস করি। আমার জন্য এই সারণী করতে গেলে প্লিজ বুঝার চেষ্টা করবা। সারণী করতে গেলে আমার কাজ হচ্ছে ইজি করা, সহজ করে ফেলা। 2 থেকে 3 মাইনাস, 2 থেকে 3 মাইনাস করলে 5 পেয়ে যাবো। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম মাইনাস করলে 5 পেয়ে যাবো। অর্থাৎ প্রারম্ভিক জের থেকে এটা বাদ দিতে হবে। দুই ভাবে বের করে যায়, আমি তোমাকে দেখাই, দেখো। তাহলে এই 55,000 থেকে যদি 27,500 বাদ দাও, আর থেকে কত হাজার? 27,500। অথবা অথবা কি করতে হবে? যদি তুমি পুঞ্জীভূত অবচয় বাদ দাও, তাহলে সমাপনী জের বের করার সূত্র কি? অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে অর্জন মূল্য কত ছিল? 1,10,000। এই 1,10,000 থেকে বাদ দিতে হবে 77,500। এই 1,10,000 থেকে 77,500, তাহলে 27,500। তাহলে বারবার কি উপরে যাইবা নাকি কলামে কলামে কাজ করা তোমার জন্য ইজি হবে? কলামে কলামে। এই জন্য 2 নাম্বার কলাম প্রারম্ভিক জের থেকে অবচয় পরিমাণটা বাদ দিয়ে দাও। বারবার প্রারম্ভিক জের থেকে অবচয় পরিমাণ বাদ দিবা, তাহলে এটা বের হবে। অথবা যেটা করতে হবে, ওই শুরুতে যে অর্জন মূল্য লিখছি ওই অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে এখানে বসাইতে হবে। অথবা বক্সের 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার বাদ দিলে আমরা 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলামটা পেয়ে যাবো। তাহলে আবার 27,500, 27,500 প্রারম্ভিক জের হয়ে যাবে, সমাপনী জের হয়ে যাবে প্রারম্ভিক জের। এই 27,500 টাকার উপর কি করতে হবে? গুণ করতে হবে 50%। তাহলে 27,500 50% কত হবে? আর 13 দুগুণে 26, তাহলে 13,500 আর 250, তাহলে 13,750 কিনা একটু দেখো। 13,750 কিনা? 13,750 হয় কিনা দেখো তো। তৃতীয় অবস্থার অবচয়। টাইম কিলার ম্যাথ, রাইট, টাইম কিলার ম্যাথ। এত এত সময় তোমার লাগবে না, তোমার তো এখন মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু নর্মালি তুমি যখন বুঝে যাবা, তুমি যখন নিজে নিজে করবা তখন তো হবে না। আমি তো চেষ্টা করতেছি পুরা চ্যাপ্টারটা তোমার একটা অঙ্কের মধ্যে শিখাইতে, এই জন্য তোমার কাছে টাইম কিলার মনে হচ্ছে, বাট এত সময় লাগবে না। তারপরে ক্রমসঞ্চয়ের পদ্ধতিটা অবভিয়াসলি টাইম কিলার, যদি সারণী আসে। সারণী আসলে কত আসে? 13,500 কিনা একটু দেখো প্লিজ। 13,500 কিনা? মেহেদি হাসান, ভুল ক্যালকুলেশন করি নাই তো আমরা? ও ওইটা ওইটা, আচ্ছা। এখানে পুঞ্জীভূত অবচয় 82,500 হবে, রাইট। এই জায়গাটা আমরা একটু ভুল করছি মনে হয়। কেন ভুল করছি? 55, হ্যাঁ এখানে 82,500 হওয়ার কথা। 82,500, এটা 82,500 হবে। তাহলে 82,500 সাথে এবার 13,750 যোগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে 13,750 যদি যোগ করো তাহলে হচ্ছে কত? 80, 90, 90 আর 3, 2, 5, 90, 95, 95 আর হচ্ছে 500, 750, তাহলে হচ্ছে কত? 7, 5, 1200, 96,250 টাকা কিনা দেখাতো। এখানে এবার কত হয় দেখাতো? 96,250 কিনা? তৃতীয় বছরের পুঞ্জীভূত অবচয় কত হবে? তানিয়া আক্তার, হ্যাঁ 82,500 লিখছি তো ভাই, 82,500 লিখছি।
82,000 প্লাস 500 প্লাস 13,750, 96,250 হয়ে গেছে। ওকে, তাহলে আর এদিকে দিল 27,500 ইন্টু 50%, 13,750 হয়ে গেছে। তাহলে আমার এখানে আলটিমেটলি এই টাকা থেকে এটা বাদ দিতে হবে। 27,500 থেকে 13,750 বাদ দিলে 13,750। ঠিক আছে, তো এইভাবে কাজ চলতে থাকবে। এই যে প্রসেস, এই প্রসেসে কি করবা, এই প্রসেসে ক্যালকুলেশন চলমান থাকবে। কিন্তু ঝামেলা কখন হবে জানো? ঝামেলা কখন হবে বা তোমার বোঝার জিনিস কোথায় বা তোমার ধরা খাওয়ার জিনিস কোথায়, সেটা হচ্ছে এই 4 নাম্বার বছরে এসে। কারণ হচ্ছে এই অঙ্কের আয়ুষ্কাল কয় বছর? 4 বছর। আর তুমি চলে আসছো কয় নাম্বার বছরের মধ্যে? 4 নাম্বার বছরের মধ্যে অলরেডি তুমি চলে আসছো। তাহলে ক্রমরাসায়নের পদ্ধতিতে প্রত্যেক বছরের কাজ তুমি একই ফরম্যাটে করবা, কোনো সমস্যা নাই। কিন্তু শেষ বছরে গিয়ে একটু কাজ আছে, শেষ বছরে গিয়ে একটু কি আছে, কাজ আছে। গতকালকে যখন তোমাদেরকে আমি সরলরৈখিক পদ্ধতির অঙ্ক করাইছিলাম, এমসিকিউ পড়েছিলাম, তখন বলছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে বছরের শুরুতে অবচয় দার্যের মানে একেবারে শুরুতে কি করা হয়, অবচয় ভগ্নাংশেষ মূল্যটা বাদ দেওয়া হয়। কিন্তু ক্রমহ্রাসমানের পদ্ধতিতে এই অবচয়যোগ্য মূল্য বাদ দেওয়া হয় কখন জানো? যখন শেষ বছরে চলে আসে তখন। কোন বছর? শেষ বছর। তাইলে এবার আমার এখানে যে সমাপনীজের এটা চলে আসবে এখানে 13,250। এবার আবারও বলতেছি, যদি অবচয় সারণীর ক্ষেত্রে অঙ্কের আয়ুষ্কাল যত বছর, যদি হ্যাঁ ভগ্নাংশ থাকলে তাহলে ঝামেলা। এবার এই তো ভগ্নাংশ তো আছে, এটাই তো তোমাকে দেখা দিচ্ছে, ঝামেলাটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে যেহেতু শেষ বছরে চলে আসছি, শেষ বছর অঙ্কের আয়ুষ্কাল 4 বছর, আমি 4 বছরের মাথায় চলে আসছি, তাহলে আমার ঘটনা কি ঘটাইতে হবে এটা একটু খেয়াল করো। এবার যে কাজটা তুমি করবা, কারণ ভগ্নাংশেষ মূল্য হচ্ছে এমন একটা মূল্য যেটার উপর কি হবে না, অবচয় ধার্য করা যাবে না। এটা নিশ্চিত যে আমি এই টাকাটা রিটার্ন পাবো, এটার উপর অবচয় হবে না। এজন্য সরলরৈখিকে শুরুতে বাদ দিতে হয়, ক্রমহ্রাসমানের শেষে বাদ দিতে হয়, মানে শেষ বছরে বাদ দিতে হয়। তো এখানে তুমি কি করো, এই কাজটা করো যে এখানে যে লাস্ট বছর, তার মানে শেষ বছরে অবচয় হয়ে যাওয়ার কথা 13,250, আমার কাছে অবশিষ্ট মূল্য আছে 13,250, তাহলে সর্বশেষ বছর 13,250 টাকা অবচয় হওয়ার কথা। কিন্তু না, এই 13,250 টাকা অবচয় হবে না, কারণ এখানে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে তুমি কত টাকা ফেরত পেয়ে যাবে, 5,000। তাহলে এই 5,000 টাকা বাদে বাকি টাকাটা অবচয় হয়ে যাবে, সিম্পল জিনিস। এই 5,000 টাকা বাদে বাকি টাকাটা তোমার অবচয় হয়ে যাবে, যেহেতু এই 13,250 তুমি ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে, 13,750 মাইনাস 5,000 বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি কত হবে বলো? 8,750। তাহলে চতুর্থ বছরের অবচয় পরিমাণ কত বেরোলো দেখো, 8,750। 13,750 হওয়ার কথা। আর অন্যান্য বছরের মতো কিন্তু এই বছরে এসে পার্সেন্টেজ অ্যাপ্লাই করলে হবে না, কারণ অবশিষ্ট এই টাকাটা বাকি আছে, এটা শেষ বছর, এই বছরে এই পুরো টাকাটাই অবচয় হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যদি ভগ্নাংশেষ মূল্য থাকে, যদি ভগ্নাংশেষ মূল্য থাকে তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। না থাকলে তো সোজা 13,750 টাকা কি হয়ে যেত, আমার এখানে অবচয় হয়ে যেত, হয়ে আমার বাকি কাজ করে ফেলতাম। কিন্তু যদি ভগ্নাংশেষ মূল্য থাকে তাহলে অবশ্যই আমাকে এইভাবে বাদ দিয়ে নিতে হবে, কারণ ভগ্নাংশেষ মূল্যটার উপর অবচয় হবে না। তাহলে সিম্পল ঘটনা ঘটে গেল। আমি আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কি বুঝাইতে চাইছি। তাহলে 96,250 প্লাস হচ্ছে 8,750, তাহলে পুঞ্জীভূত অবচয় হচ্ছে 1,05,000, 1,05,000। তাহলে আমার কি খেয়াল করতে হবে, কি ঘটনা ঘটছে এখানে? তাহলে আমাদের কি ঘটনা ঘটছে, তাহলে সমাপনীজের কত হবে বলো? তাহলে আমার সমাপনীজের কত থাকলো, 13,250 থেকে 8,750 টাকা চলে গেল, ওই 5,000 টাকা এখানে থেকে যায়। কোন 5,000? ওই ভগ্নাংশেষ মূল্যের 5,000, ভগ্নাংশেষ মূল্যের 5,000টা এখানে থেকে যাবে, এটার উপরে আর অবচয় হবে না। আর এই যে দেখো তো টোটাল পঞ্জীভূত অবচয় কত বেড়েছে, 1,05,000। ওই যে সরলরৈখিক পদ্ধতিতে যখন আমরা অবচয়যোগ্য মূল্য বের করছিলাম, কত বের হয়েছিল মনে আছে? 1,05,000ই বের হয়েছিল, কারণ আমার অর্জন মূল্য বের হয়েছে 1,10,000, অর্জন মূল্য বের হয়েছিল 1,10,000, আর ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে দিচ্ছি 5,000। তাহলে অবচয় হয়েছে, অবচয় ধার্য করছিল 1,50,000, 5,000 টাকার উপরে। ঠিক ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে ঘটনা কিন্তু তাই,
অবচয় ঘুরে ফিরে কত হইলো? 1,05,000 হইলো। মানে সরলরৈখিক বলো আর ক্রমশ সঞ্চয়ের পদ্ধতি বলো, ভগ্নাংশের মূল্য হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যেটার উপর অবচয় ধার্য করা যাবে না। সরলরৈখিক পদ্ধতিতে শুরুতে বাদ দিবা, ক্রমশ সঞ্চয়ের পদ্ধতিতে শেষে বাদ দিবা। সোজা কথা, সোজা কথা। মেহেদী হাসান সমাপনীজের কি কি বলো? আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে একটু, যদি যেহেতু আমার হাতে ক্যালকুলেটর ছিল না, এই ক্যালকুলেশন একটু যোগ বিয়োগ ভুল থাকতে পারে, এটা একটু তোমরা নিজ দায়িত্বে একটু দেখে নিবা, ঠিক আছে? ও, এই যে এই জায়গার মধ্যে ভুলটা করছি, দেখছো বললাম না 13,250 ছিল না, তো এখানে তো 13,250 বসানো দরকার ছিল। তাহলে 13,250 টাকা যদি আমি বসাইতাম, তাহলে এই যে বললাম না 13,250 মাইনাস 5,000, তাহলে হচ্ছে 8,250, এই হচ্ছে 8,250 টাকা। 8,250 টাকা হইতো, তাহলে এখানে 96,250, 96,250 প্লাস হচ্ছে 8,250, 96,250 প্লাস 8,250। যাই হোক, এখানে একটু ক্যালকুলেশন মনে হয় একটু যোগ বিয়োগ একটু ভুল হয়ে গেছে, আর ওইদিকে চেক ব্যাক করতে যাচ্ছি না, সময় লেগে যাবে, ঠিক আছে? সো মূল বিষয় হচ্ছে প্রসেসটা শিখাইতে পারলাম কিনা তোমাদেরকে, প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এখানে যদি সারণী না আছে, হ্যাঁ সারণী না চাইয়া যদি তোমার কাছে কি চাইতো, তোমার কাছে প্রথম 2 বছরের চাইতো, তাহলে 2 বছর হইলে তো ব্যাপারটা তোমার কাছে ইজি হয়ে যেত না। কিন্তু সারণী তো সব অঙ্কে চায় না, চাইলে আমরা এইভাবে আগাবো ইনশাল্লাহ। সো এই ক্লাসটা একবার দেখছো, আরেকবার দেখো, তোমরা নিজে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন গুলো করো, প্রসেসটা একই রকম। আমার হাতে যেহেতু ক্যালকুলেটর ছিল না, যোগ বিয়োগ তোমাদের থেকে শুনে শুনে লিখছি, এখানে ভুল থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। যাই হোক, এইভাবে তুমি যদি এখন ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতির পাশাপাশি সরলরৈখিক প্র্যাকটিস করো, দেখবা যে দুইটাই তুমি পাইরা গেছো ইনশাল্লাহ, তোমার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? ইমেদ ভুল, হ্যাঁ ইমেদ ভুল হলে শেষ। আচ্ছা, আমরা আগামী ক্লাসে আমরা যে কাজটা করব, আমরা এই টাইপের অঙ্কগুলা শিখবো। কোনগুলা? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু তোমাদেরকে শিখাই দিই, আমার তো অঙ্ক শেষ হইলো না। আমাদের হচ্ছে যদি এখান থেকে জাবেদা চাইতো, আমি জাবেদার বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। জাবেদা, আমাকে আর 2টা মিনিট সময় দাও। জাবেদা নর্মালি মনে রাখবা, জাবেদার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, আমরা নর্মালি অবচয় বের করছি কয় বছরের জন্য? 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল। এখন জাবেদার ক্ষেত্রে কি করবা মনে রাখবা, এই লাইনটা একটু মনে রাখবা। যে বছর সম্পদ ক্রয় করা হবে, যে বছর সম্পদ ক্রয়, যে বছর সম্পদ ক্রয় করা হবে ওই বছর জাবেদা, ওই বছর জাবেদা হবে 3p। অন্য বছরগুলোতে জাবেদা হবে 2, অন্য বছরগুলোতে জাবেদা হবে 2টি। এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, অনেক ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? খ শিখতে এত সময় তো লাগার কথা না, এটা তো ধরো এত হতাশ হওয়ার কি আছে? এখানে সব থেকে কঠিন মাত্রা নেওয়া হয়েছে, যেন তোমাকে কঠিনটা বুঝাইলে তুমি যেন সহজ গুলা করতে পারো। এত কঠিন অঙ্ক তো আসবে না রে ভাই। আর এখানে তো সবগুলাতে তো তোমাকে অনেক বিস্তারিত বোঝানোর চেষ্টা করছে, নর্মালি এত জিনিস তো তুমি শিখবে না। তাহলে কি বললাম, এই লাইনটা একটু খেয়াল করো। যে বছর সম্পদ ক্রয় করা হবে ওই বছর জাবেদা হবে 3টা, আর অন্য সকল বছর তো জাবেদা হবে 2টা। তাহলে এখানে আমি কোন বছর মেশিন কিনছিলাম, সম্পদ কিনছিলাম? 21 সাল, তাহলে 21 সালে জাবেদা হবে 2টা, 22 সাল 3টা, 22 সালে 2টা, 23 সালে 2টা, 24 সালেও 2টা। তাহলে এই জিনিসটাও তোমাকে বুঝতে হবে, জাবেদা কখন কোনটা তুমি বসাবো, ঠিক আছে? জাবেদা কখন কোনটা দিবে সেটাও তোমাকে ক্লিয়ার হইতে হবে। দেখো, তাহলে প্রথম বছর মানে যে বছর কিনছি ওই বছর 3টা। আবার যদি এমন হইতো 21 সালের পরে গিয়ে আবার 23 সালে কিনছি, তাহলে 23 সালে জাবেদা কিন্তু 3টা হয়ে যেত। 21 সালে যেমন 3টা দিছো, 23 সালে আবার গিয়ে 3টা হইতো। আর না কিনলে 2টা করে হবে। তাহলে এই জাবেদা গুলা কি কি একটু খেয়াল করো। নর্মালি জাবেদা গুলা কি কি? 3টা জাবেদা বুঝলেই তো হচ্ছে, 3টা জাবেদা বুঝলেই হচ্ছে। তাহলে 1 নাম্বার জাবেদা দিব হচ্ছে সম্পদ ক্রয়ের জাবেদা। কার জাবেদা? সম্পদ ক্রয়ের জাবেদা। 1 নাম্বার জাবেদা হচ্ছে সম্পদ ক্রয়ের জন্য। তাহলে ধরো তুমি এখানে কম্পিউটার কিনছো, তাহলে কম্পিউটার মানে তো অফিস সরঞ্জাম, তাহলে আমি জাবেদা করতাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর কি করতাম
নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, টাকা পয়সার দাম কত দিয়ে? ওই অর্জন মূল্য 1,10,000, টাকা পয়সার দাম কত? 1,10,000 বসাই দিতাম। এখানে টাকা বসাইতে হবে কোনটা? অর্জন মূল্যটা বসাইতে হবে। তারপরে ধর আমি এটা 2021 সালে জাবেদা দিচ্ছি সাপোজ, তাহলে 21 সালে তো 3টা হবে, এই 3টা জানলেই হয়। পরের বছরগুলোতে 3টা থেকে একটা বাদ দিয়ে 2টা করে দিব। তাহলে দ্বিতীয় জাবেদা হচ্ছে অবচয়ের জাবেদা। কিসের জাবেদা? অবচয়ের জাবেদা। 2 নম্বর জাবেদা কার? 2 নম্বর জাবেদা দিব আমরা অবচয়ের জন্য। এই টাইটেল গুলা দরকার নাই, এই টাইটেল গুলো এখন লিখে রাখো মনে রাখার জন্য। তাহলে অবচয় জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাইলে এবার হচ্ছে এটা কত সালের অবচয়ের জাবেদা দিলাম? 21 সালের অবচয় জাবেদা। তাহলে 21 সালের আমার অবচয় কত হয়েছিল মনে আছে? 21 সালে আমার অবচয় হয়েছিল 55,000 টাকা। তাহলে আমি সিম্পল এখানে 55,000 টাকা বসাই দিব। 55,000 টাকা কি করে দিব? বসাই দিব। যে বছরের অবচয়ের জাবেদা দিচ্ছি সেই বছরের অবচয় টাকাটা এখানে বসা দিলেই হয়ে যাচ্ছে। 3 নম্বর জাবেদা কি হবে? 3 নম্বর জাবেদা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। মানে অবচয় হিসাবটাকে আমি কি করে দিব? বন্ধ করে দিব সমাপনী জাবেদার মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাপনী জাবেদার মাধ্যমে। তাহলে জাবেদাটা কি খেয়াল করো, এই জাবেদাটা হবে, এখানে অবচয় হিসাব কি ছিল? ডেবিট না, এখানে অবচয় হয়ে যাবে ক্রেডিট, এখানে অবচয় হয়ে যাবে ক্রেডিট। আর আয় সারাংশ করে দিবা ডেবিট, আয় সারাংশ করে দিবা কি? আয় সারাংশ, আয় সারাংশ করে দিবা ডেবিট। তাহলে 3 নম্বর জাবেদাটা খেয়াল করো, 3 নম্বর জাবেদা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। 3 নম্বর জাবেদা কি? অবচয় বন্ধের জাবেদা। কিভাবে দিতে হবে? এটা যেহেতু অবচয় বন্ধ করতেছি, তাহলে এর আগের জাবেদা অবচয় বন্ধ গেছিল ডেবিট দিকে, এই জন্য এই জাবেদা অবচয় হয়ে যাবে ক্রেডিট দিকে। আর আয় সারাংশ করে দিবা ডেবিট। এই জাবেদায় টাকা যা বসাইছো এই জাবেদা ও টাকা তাই বসাই দিবা। 55,000 55,000 শেষ, 55,000 55,000 শেষ। তাহলে দেখো তো প্রথম বছর কয়টা জাবেদা হওয়ার কথা ছিল? 3টা। তাহলে 3টা জাবেদা বসো, তাহলে 3টা জাবেদা বসাই দিলাম, শেষ। হ্যাঁ, এবার যদি 2022 সালের বা 23 সালের বা 24 সালের জাবেদা দাও, তাহলে 2টা জাবেদা হবে বলছি না? কোন 2টা জাবেদা হবে? শেষের 2টা। তাহলে 2022 সালের জাবেদা কি হবে? অবচয় জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। 2023 সালের জাবেদা কি হবে? অবচয় জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। 2024 সালের জাবেদা কি হবে? অবচয় জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। টাকা কি হবে? এই যেহেতু 2022 সালে জাবেদা দিচ্ছি এই 2টা, তাহলে 2022 সালের অবচয় টাকাটা এই 2টা জাবেদার মধ্যে বসাই দিবা। 2023 সালের ক্ষেত্রে 2023 সালের অবচয় টাকাটা এই 2টা জাবেদার মধ্যে বসাই দিবা। 2024 সালের ক্ষেত্রে 2024 সালের অবচয় টাকাটা এখানে বসাই দিবা। তারপরে জাবেদা যেহেতু আমি করে ফেলছি, এবার খতিয়ান আমাকে যেখান থেকে করতে বলো আমি করতে পারবো। ঠিক আছে, জাবেদা হয়ে গেছে, খতিয়ান করতে পারবো। হ্যাঁ, আয় সারাংশের জায়গায় চাইলে তুমি আয় বিবরণীও লিখতে পারবা। সো এই আমার একটা প্রচেষ্টা ছিল পুরো চ্যাপ্টারটার ওভারঅল তোমাকে একটা আইডিয়া দেওয়া। আমি চেষ্টা করছি কেউ যদি ধৈর্য নিয়ে ক্লাসটা করো, এবং আমাদের নেক্সট ক্লাস এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস হবে, যদি ওইটা করো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের উপর ভালো একটা বেস তোমার তৈরি হবে। গতকালকে এমসিকিউ ক্লাসটাও তুমি করে নিও। ধারাবাহিকভাবে 3টা ক্লাস করো, এই চ্যাপ্টারের বস হবে তুমি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং এর সাথে থাকো। আমাদের ক্লাস, পরীক্ষা, এমসিকিউ, মানে টেস্ট সবগুলোতে অ্যাক্টিভ থাকো, তোমার প্রস্তুতি এমনিতেই ভালো হবে। আগামীকালকে কিছু স্পেশাল ক্লাস হবে, আগামীকালকে পরের দিন। এই 2 দিন ক্লাস আমাদের পেড কোর্সের ক্লাস আছে। আমাদের একটা এমসিকিউ পেড কোর্স চলমান আছে 250 টাকা ফ্রিতে, ওখানে প্রায় 14-15টা লেকচার হয়ে গেছে। কেউ যদি ভর্তি হইতে চাও হইতে পারো, ওখানে ফ্রি ক্লাসগুলো মানে রেকর্ড ক্লাস আছে, এগুলো করে নিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে ক্লাস রুটিন পেয়ে যাবা, এবং এইটাও আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, যেই স্লাইড থেকে তোমাদের অঙ্কটা করাইছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।